বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতার অফলাইন আবেদন করার নতুন ফর্ম প্রকাশিত হয়ে গেল। এই যে অনস্ক্রিনে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটিকে ফিল আপ করে জমা দিলেই বৃদ্ধ ভাতা বা বয়স্ক ভাতা বা বার্ধক্য ভাতার যে 2000 টাকা প্রতি মাসে পেতে থাকবেন। এই যে ফর্মটি কিভাবে আপনারা নির্ভুলভাবে স্টেপ বাই স্টেপ ফিল আপ করতে পারবেন তার সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেব আজকের এই ভিডিওতে। শুধু তাই নয়, ফর্মটি সাবমিট করতে কী কী কাগজপত্র অর্থাৎ কী কী ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেটাও জানতে পারবেন এই ভিডিও থেকে। এখন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা ফর্মটিকে একদম সঠিক নিয়ম মেনে নির্ভুলভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটি যেহেতু ইংলিশে রয়েছে, সো আপনাকে এই ফর্মটি ব্লক ক্যাপিটাল লেটারে পূরণ করতে হবে, অর্থাৎ বড় হাতের ইংরেজি অক্ষরে কিন্তু আপনি ফর্মটিকে ফিল আপ করবেন। এছাড়া এই ফর্মটিতে যে তথ্যগুলো আপনাদের দিতেই লাগবে ম্যান্ডেটরি, সেই অপশানগুলিতে স্টার চিহ্ন দেখবেন, সেগুলো আপনাকে অবশ্যই ফিল আপ করতে হবে। প্রথমে ফর্মটি ফিল আপ করার পূর্বে আপনাদের একটি সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজের ফটোগ্রাফি এখানে লাগিয়ে দিতে হবে, অর্থাৎ এখানে যিনি আবেদনকারী তাঁর একটি পাসপোর্ট সাইজের কালার ফটোগ্রাফ আঠা দিয়ে এখানে চিপকিয়ে দিতে হবে এবং তার উপর একটি সিগনেচার করতে হবে। এখানে রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম, প্লিজ চেক অনলি ওয়ান বক্স। প্রথমেই এখানে দুটি অপশান পাচ্ছেন, এর মধ্যে থেকে আপনাকে যে কোনো একটি অপশান নির্বাচন করতে হবে। ফর এসসি তফসিলি বন্ধু, আপনি যদি এসসি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে এখানে টিক করবেন, অন্যথায় আপনি যদি এসটি ক্যাটাগরির হয়ে থাকেন তাহলে জয় জোহার এখানে টিক করবেন, অর্থাৎ আপনার কাস্ট অনুযায়ী এখানে আপনি টিক চিহ্ন দেবেন। এরপরে এই জায়গাতে রয়েছে পার্সোনাল ডিটেলস। ফার্স্ট রয়েছে বেনিফিশিয়ারি নেম, অর্থাৎ যিনি আবেদনকারী তার নাম এখানে লিখে দিতে হবে। অবশ্যই খেয়াল রাখবেন আধার কার্ড অনুযায়ী আধার কার্ডে যেমন নামের স্পেলিং রয়েছে তেমনই কিন্তু দেওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে জেন্ডার, মেল ফিমেল নাকি আদার, এখানে পুরুষ হলে এখানে টিক করবেন, মহিলা হলে এখানে টিক করবেন। আবেদনকারী পুরুষ নাকি মহিলা এটা নির্বাচন করে দেওয়ার পর নিচে রয়েছে ডেট অফ বার্থ, এখানে আবেদনকারীর জন্ম তারিখটিকে লিখে দিতে হবে। ফার্স্টে দিতে হবে ডেট অর্থাৎ দিন, সেকেন্ড এই বক্সে দিতে হবে মাস এবং এখানে দিতে হবে বছর। প্রথমে দিন, তারপর মাস এবং তারপর বছর। এইভাবে ডেট অফ বার্থ লিখে দেওয়ার পর এখানে আপনার এজটাকে লিখে দিতে হবে, অর্থাৎ আপনার এই 1/1/2026 অনুযায়ী কত বছর বয়স হচ্ছে সেই বয়সের হিসাব করে বয়সটাকে এখানে উল্লেখ করবেন। এরপর রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ আবেদনকারীর বাবার নাম এখানে লিখে দেবেন, আবেদনকারীর মায়ের নাম এখানে লিখে দেবেন। এরপর রয়েছে কাস্ট, কোন কাস্টের এসসি নাকি এসটি সেটা এখান থেকে নির্বাচন করতে হবে, যেটা হবে সেখানে টিক চিহ্ন দেবেন। এরপর রয়েছে রিলিজন, আপনার ধর্ম কি, হিন্দু মুসলিম খ্রিস্টান যে ধর্মের হোক না কেন সেই ব্যক্তির ধর্মটাকে এখানে উল্লেখ করতে হবে। এরপর জানতে চাওয়া হচ্ছে আবেদনকারী বিবাহিত কিনা, এখানে অবিবাহিত হলে আনম্যারিডে টিক করবেন, বিবাহিত হলে ম্যারিডে টিক করবেন। এখানে উইডো রয়েছে, অর্থাৎ আবেদনকারী যদি মহিলা হয় এবং তিনি যদি বিধবা হন সেক্ষেত্রে এখানে টিক করবেন। এরপর রয়েছে উইডোর, অর্থাৎ আবেদনকারী যদি পুরুষ হয় এবং তার যদি স্ত্রী মারা যায় সেক্ষেত্রে সেই পুরুষের ক্ষেত্রে এখানে টিক করতে হবে। এরপর রয়েছে সেপারেটেড, আপনার ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে সেখানে টিক করে দেবেন। এরপর রয়েছে স্পাউস নেম, অর্থাৎ আবেদনকারী যদি পুরুষ হয় সেক্ষেত্রে আবেদনকারী স্ত্রী যদি থাকেন আবেদনকারী স্ত্রীর নামটা এখানে লিখে দিতে হবে। আবেদনকারী যদি মহিলা হন এবং সেক্ষেত্রে আবেদনকারীর স্বামী থাকলে এখানে আবেদনকারীর স্বামীর নাম লিখে দিতে হবে। এটা কিন্তু ম্যান্ডেটারি নয়, দেখতে পাচ্ছেন এখানে কোনো স্টার চিহ্ন নেই, তাই এই অপশানগুলিতে আপনারা যদি কিছুই না লেখেন সেক্ষেত্রেও কোনো সমস্যা হবে না, তবে দেওয়ার চেষ্টা করবেন। এরপর রয়েছে মান্থলি ফ্যামিলি ইনকাম, এখানে আবেদনকারীর পারিবারিক বার্ষিক আয় কত সেটা জানতে চাওয়া হচ্ছে, সেটা এখানে বসিয়ে দেবেন। এরপর নিচে রয়েছে পার্সোনাল আইডেন্টিফিকেশান নাম্বার, এখানে যে ডিটেলসগুলি লাগছে ফার্স্ট অফ অল রয়েছে কাস্ট সার্টিফিকেট নাম্বার, এখানে আবেদনকারীর যে কাস্ট সার্টিফিকেট রয়েছে এসসি এসটির যে কাস্ট সার্টিফিকেট সেই সার্টিফিকেট নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে ডিজিটাল রেশন কার্ড নম্বর, এখানে রেশন কার্ডের যে নাম্বার সেটা বসিয়ে দিতে হবে। এরপর রয়েছে AHL TIN নাম্বার, এটা ফ্যামিলি নাম্বারের মতো একটি নাম্বার, AHL TIN নাম্বার, যেটা আপনি খুব সহজে গুগল থেকে আপনার পরিবারের যে TIN নাম্বার সেটা দেখে নিতে পারবেন। এখানে ম্যান্ডেটরি নয়, সেই নাম্বারটা আপনাকে যে বসাতেই হবে এমন কোনো বিষয় নয়, আপনি চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এরপর রয়েছে আধার নম্বর, এখানে আবেদনকারীর আধার কার্ডের নাম্বারটিকে সঠিকভাবে বসিয়ে দিতে হবে। দেন দিতে হবে এপিক অর্থাৎ ভোটার আইডি নাম্বার, অর্থাৎ আবেদনকারীর যে ভোটার কার্ডের নাম্বার রয়েছে সেটাকে এখানে লিখে দিতে হবে। এরপর জানতে চাওয়া হচ্ছে আবেদনকারী কি CAA এর জন্য আবেদন করেছেন, যদি আবেদন করে থাকে তাহলে আবেদনকারীর সেই অ্যাপ্লিকেশন নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে এবং সেটা যদি ইস্যু হয়ে যায় সেই সার্টিফিকেট নাম্বারটিকে এখানে লিখতে হবে। আর এসব যদি কিছুই না করে থাকে, CA এর জন্য আবেদন যদি না করে থাকে এই অপশানটি কোনো কিছুই লিখবেন না।
এরপরে জানতে চাওয়া হচ্ছে ইফ ডিলিটেড ইন SIR 2026, এখানে যদি আবেদনকারীর নাম SIR 2026-এ ডিলিট হয়েছে নাকি কেস পেন্ডিংয়ে রয়েছে, যদি এসব কিছুই না হয়ে থাকে, আপনার নাম যদি SIR লিস্টে থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে এখানে নোতে ক্লিক করবেন। আর যদি SIR ডিলিটেড হয়ে থাকে বা আপনার কেস যদি ট্রাইব্যুনালে পেন্ডিংয়ে থাকে, তাহলে এখানে ইয়েসে টিক করে দেবেন এবং কেস নম্বরটিকে এখানে লিখতে হবে। যদি আপনার ভোটার লিস্টে নাম থাকে, CA এর জন্য আবেদন না করে থাকেন, SIR এর নাম থেকে থাকে, সেক্ষেত্রে এই দুটি অপশান আপনারা ছেড়ে দিতে পারেন, এখানে কিছুই লেখার দরকার নেই। এরপর রয়েছে প্যান নম্বর, অর্থাৎ যদি আবেদনকারীর প্যান কার্ড থেকে থাকে তাহলে সেক্ষেত্রে প্যান কার্ডের নাম্বারটিকে এখানে লিখে দিতে হবে। ফার্স্ট পেজ ফিল আপ করা আমাদের কমপ্লিট। 3টি পরপর পেজ রয়েছে, এই 3টি পৃষ্ঠা আপনাদেরকে হাতে কলমে ফিল আপ করতে হবে। দেন ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাদেরকে কিন্তু সাবমিট করতে হবে ফর্মটি। আপনাদের নিকটবর্তী যে ক্যাম্প হচ্ছে জনকল্যাণ শিবির ক্যাম্প, সেখানে কিন্তু জমা করতে পারবেন। আজ থেকে ক্যাম্প শুরু হয়েছে 15ই জুন, এরপর 16ই জুন এবং 17ই জুন ক্যাম্পে বসবে। সেখানে কিন্তু আপনারা এই ফর্মটি ফিল আপ করে ডকুমেন্টস সহ করে সেখানে জমা করে দিতে পারবেন। এরপর চলে যাব আমরা সেকেন্ড পৃষ্ঠায়, যেখানে রয়েছে কন্ট্যাক্ট ডিটেলস। এখানে আবেদনকারী স্টেট সিলেক্ট থাকবে। এরপর রয়েছে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ আবেদনকারীর যে বিধানসভা সেটা এখানে লিখে দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সির নাম লিখে দেওয়ার পর নিচে রয়েছে ডিস্ট্রিক্ট, এখানে আবেদনকারীর জেলার নাম লিখে দিতে হবে। এরপর রয়েছে পুলিশ স্টেশন, পুলিশ স্টেশনের নাম এখানে লিখে দেওয়ার পর নিচে রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি, আপনার ক্ষেত্রে যেটা হবে সেই নামটা এখানে লিখে দিতে হবে। যদি ব্লক হয় ব্লকের নাম লিখে দিতে হবে, যদি মিউনিসিপ্যালিটি হয় সেক্ষেত্রে মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে জিপি, অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম অথবা ওয়ার্ড নম্বর এখানে লিখে দিতে হবে, আপনার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবেন। এরপর এখানে ভিলেজ অর্থাৎ গ্রামের নাম লিখে দিতে হবে, যদি শহর হয় সেক্ষেত্রে টাউন বা সিটির নাম এখানে লিখে দিতে হবে। নেক্সট রয়েছে হাউস, এখানে হাউস নম্বরটিকে লিখে দিতে হবে। আবেদনকারী পোস্ট অফিসের নাম লিখে দিতে হবে, পিনকোড এখানে লিখে দিতে হবে। এরপর রয়েছে নাম্বার অফ ইয়ার্সের ডিউলিং ইন WB, আবেদনকারী কত বছর পশ্চিমবঙ্গতে বাস করছেন সেই হিসাবটা লিখতে হবে। সেটা 50 বছর হতে পারে, 70 বছর হতে পারে, 80 বছর হতে পারে, যার ক্ষেত্রে যেটা হবে সেটা লিখে দেবেন। যদি আবেদনকারী জন্ম থেকে এখানে থেকে থাকে তাহলে তার পুরো ইয়ার্সটাকে এখানে লিখে দিতে হবে, বয়সের হিসাব করে যত বছর বয়স সেই হিসাবটা এখানে লিখে দেবেন। এরপরে রয়েছে মোবাইল নাম্বার, এখানে একটি মোবাইল নাম্বার দিয়ে দেবেন। আর নেক্সট রয়েছে ইমেল আইডি, অর্থাৎ যদি আবেদনকারীর ইমেল আইডি থেকে থাকে তাহলে দেবেন, না হলে দেওয়ার দরকার নেই। কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া কমপ্লিট। এরপরে রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়ার সময় খুব ভালো করে দেখে শুনে দেবেন। যদি এখানে অ্যাকাউন্ট ডিটেলস ভুল দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু যোগ্য হওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা পাবেন না, তাই খুব ভালো করে সঠিক অ্যাকাউন্ট ডিটেলসটা এখানে লিখতে হবে। প্রথমেই রয়েছে ব্যাঙ্ক নেম, এখানে যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাঙ্কের নামটিকে লিখে দিতে হবে। নেক্সট রয়েছে ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, এখানে ব্রাঞ্চের নামটিকে লিখে দিতে হবে। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, এখানে অ্যাকাউন্ট নাম্বারটিকে লিখে দিতে হবে। আবার এখানে স্পষ্ট করে বলা হচ্ছে যে আধার কার্ডের সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লিঙ্ক থাকে যেন, তার কারণ ডিবিটির মাধ্যমে কিন্তু এই অ্যাকাউন্টে টাকা পাবে আবেদনকারী। অর্থাৎ এখানে অ্যাকাউন্ট ডিটেলস দিতে লাগলেও আপনার কিন্তু সেই অ্যাকাউন্টে টাকা যাবে যে অ্যাকাউন্টে আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে, ডিবিটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। তাই যে অ্যাকাউন্ট ডিটেলস এখানে দিচ্ছেন খেয়াল করবেন যে এই অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্কড রয়েছে কিনা। এরপর রয়েছে IFS কোড, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে পাসবুক রয়েছে সেখানে IFS কোড পেয়ে যাবেন, সেই কোডটিকে এখানে লিখে দেবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দেওয়া কমপ্লিট হলে নিচে চলে আসুন। এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে যে কী কী ডকুমেন্টস এই ফর্মটির সাথে আপনাকে জমা করতে হবে। এখানে যে যে ডকুমেন্টসের কথা উল্লেখ রয়েছে প্রত্যেকটি ডকুমেন্টস কিন্তু আবেদন করার সময় আপনাদের লাগবে। আবেদন জমা করার সময় যে জেরক্স কপি এই ডকুমেন্টসগুলি দেবেন সেই ডকুমেন্টসগুলিতে প্রত্যেকটিতে সেলফ অ্যাটেস্টেড থাকবে, অর্থাৎ সেই জেরক্সের নিচে কিন্তু একটি করে সিগনেচার করে দিতে হবে। আর যদি আবেদনকারী সিগনেচার না করতে পারেন সেক্ষেত্রে টিপছাপ দিয়ে দেবেন। তো দেখে নেওয়া যাক যে কী কী ডকুমেন্টস মূলত লাগছে। এখানে যে যে ডকুমেন্টস লাগছে এর মধ্যে থেকে আপনি যে যে ডকুমেন্টস দিতে পারবেন সেই ডকুমেন্টসের পাশে কিন্তু টিক চিহ্ন দেবেন। যে যে ডকুমেন্টস এই ফর্মটির সাথে জমা করবেন সেই ডকুমেন্টসের পাশে এখানে কিন্তু টিক চিহ্ন দেবেন। ফার্স্ট রয়েছে পাসপোর্ট ফটোগ্রাফ, আপনার একটি পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে, এখানে টিক করে দেবেন। সেকেন্ড লাগছে কপি অফ কাস্ট সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেটের জেরক্স কপি, এক্ষেত্রে এখানে টিক করে দেবেন। নেক্সট রয়েছে কপি অফ ডিজিটাল রেশন কার্ড, রেশন কার্ডের জেরক্স কপি লাগছে, এখানে টিক করে দেবেন। এরপর লাগবে কপি অফ আধার কার্ড, আধার কার্ডের জেরক্স কপি লাগবে, এখানে টিক করে দেবেন। এরপর রয়েছে কপি অফ ভোটার আইডি, ভোটার কার্ডের জেরক্স লাগছে, এখানে টিক করে দেবেন। এরপর রয়েছে কপি অফ রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, বাসস্থানের প্রমাণপত্র সেলফ ডিক্লারেশন হিসাবে, যদি দেন তাহলে এখানে টিক করছেন, যদি না দেন তাহলে এখানে কিন্তু টিক করার কোনো দরকার নেই। এরপর রয়েছে কপি অফ ইনকাম সার্টিফিকেট,
ইনকাম সার্টিফিকেট দিলে এখানে টিক করে দেবেন। এরপর রয়েছে কপি অফ ব্যাঙ্ক পাসবুক। ব্যাঙ্ক পাসবুকের যদি ফার্স্ট পেজের জেরক্স কপি দেন সেক্ষেত্রে এখানে টিক করে দেবেন। এবং যদি অন্য কোনো ডকুমেন্টস আপনি দিতে চান সেক্ষেত্রে কোন ডকুমেন্টস দিচ্ছেন সেটা উল্লেখ করবেন এবং এখানে টিক করে দেবেন। যদি না দিতে চান সেক্ষেত্রে এখানে টিক করার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর যেমনটা প্রথমেই বললাম যে যে ডকুমেন্টস আপনি প্রোভাইড করবেন ফর্মটির সাথে সেই প্রত্যেকটি ডকুমেন্টসের শেষে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন, অর্থাৎ যে ডকুমেন্টসের জেরক্স কপি দেবেন সেই প্রতিটা ডকুমেন্টসের জেরক্স কপিতে একটি করে সই করে দেবেন। সেকেন্ড পেজ ফিল আপ করা আমাদের কমপ্লিট হলো। এরপর রয়েছে থার্ড পেজ সেলফ ডিক্লারেশন অ্যান্ড নমিনেশন রয়েছে। এখানে লিখে দিতে হবে নমিনির নাম, অর্থাৎ আপনি কার নমিনি করতে চাইছেন সেই নমিনির নাম এখানে লিখতে হবে। শুধু নাম নয়, নাম, অ্যাড্রেস এবং আপনার সাথে সম্পর্ক কী সেটা লিখতে হবে। প্রথমে নাম লিখে দেবেন, তারপর কমা দিয়ে অ্যাড্রেস লিখে দেবেন, তারপর কমা দিয়ে আপনার সাথে কী সম্পর্ক সেটা লিখে দেবেন। যদি আপনি পুরুষ হন, আপনার স্ত্রীকে যদি নমিনি করতে চান, স্ত্রীর নাম, অ্যাড্রেস, কমা দিয়ে আপনার সাথে কী সম্পর্ক অর্থাৎ স্ত্রী, ওয়াইফ লিখে দেবেন। যদি আপনার সন্তানের নমিনি করতে চান, সন্তানের নাম, এখানে অ্যাড্রেস, দেন আপনার পুত্র হলে আপনি এখানে লিখে দেবেন সন। বোঝাতে পেরেছি। এরপর সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে আপনি কনসেন্ট করছেন যে আপনার আধার কার্ডের যে নাম্বার দিয়েছেন সেই আধার কার্ড ভেরিফিকেশান করতে বা আপনি সঠিক ব্যক্তি সেটা চেক করার জন্য কিন্তু অথেন্টিকেশনের যে পারমিশন সেটা কিন্তু আপনি দিচ্ছেন। এবার থার্ড পয়েন্টে বলা হচ্ছে যেটা এই বার্ধক্য ভাতা বা এই ওল্ড এজ পেনশন পাওয়ার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, সেটা হলো আপনি কোনো সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট বা লোকাল অ্যাডমিনিস্ট্রেশনের পেনশন বা প্রকল্প পাচ্ছেন কিনা, যেগুলো এখানে উল্লেখ রয়েছে সেগুলো যদি আপনি পান সেক্ষেত্রে কিন্তু এই বার্ধক্য ভাতা আপনি কিন্তু নাও পেতে পারেন। তবে আপনাকে অবশ্যই সঠিকটাকে চিহ্নিত করতে হবে। যদি আপনি এইগুলির মধ্যে কোনোটি পেয়ে থাকেন তাহলে সেখানে টিক চিহ্ন করতে হবে। কী কী রয়েছে? এনএসএপি ওল্ড এজ, এনএসএপি উইডো পেনশন, এনএসএপি ডিসেবিলিটি পেনশন, ওল্ড এজ পেনশন, উইডো পেনশন অর্থাৎ বিধবা ভাতা। অর্থাৎ বর্তমানে যদি আবেদনকারী এই পেনশনগুলির মধ্যে কোনো একটি পান সেক্ষেত্রেও একটির পাশে কিন্তু টিকচিহ্ন অবশ্যই দিতে হবে। যেটা পাবেন সেটার ক্ষেত্রে টিকচিহ্ন দেবেন। যেমন রয়েছে ডিসেবিলিটি পেনশন, লোক প্রসার প্রকল্প, ফার্মার্স ওল্ড এজ পেনশন, এছাড়াও রয়েছে ফিশারম্যান ওল্ড এজ পেনশন। এগুলির মধ্যে যেটা আপনি বর্তমানে পাচ্ছেন শুধুমাত্র সেটাই এখানে টিকচিহ্ন করবেন। যদি কোনোটি না পান সেটা খুব ভালো, তাহলে কোনোটি টিক করার কোনো প্রয়োজন নেই। এরপর একটু নিচে চলে আসবেন, এখানে আপনাকে ডেটটা লিখে দিতে হবে, অর্থাৎ আপনি যে ডেটে এই ফর্মটি সাবমিট করবেন সেই ডেটটিকে লিখে দেবেন এবং এখানে একটি সিগনেচার করতে হবে। এই হলো একটি ফর্ম ফিল আপের সম্পূর্ণ প্রসেস। আপনার ফর্ম ফিল আপ এখন কমপ্লিট। এই যে পোর্শনটি রয়েছে এটা কিন্তু আপনাকে ফিল আপ করতে লাগবে না, এটা হচ্ছে ফর অফিস ইউজ অনলি, এখানে লেখাই রয়েছে, অর্থাৎ এখানে অফিস ইউজের জন্য রয়েছে, আপনি কোনো কিছুই এখানে লিখবেন না, এটা সম্পূর্ণ ফাঁকা রাখবেন। আপনার ফর্ম ফিল আপ কমপ্লিট হলো। এই ফর্মটির সাথে যে যে ডকুমেন্টস উল্লেখ করা হলো, যেগুলো ফর্মের গায়ে উল্লেখই রয়েছে, আপনি সেই ডকুমেন্টস কিন্তু এই ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে এবং যে যে ডকুমেন্টস দিচ্ছেন সে প্রত্যেকটি ডকুমেন্টসের পাশে কিন্তু আপনি টিক চিহ্ন দেবেন, যেমনভাবে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এরপর আপনি এই ফর্মটিকে আপনার যে নিকটবর্তী জনকল্যাণ শিবির যে ক্যাম্প হচ্ছে সেখানে গিয়ে জমা করে দেবেন। এবার অনেকের প্রশ্ন থাকতে পারে এই ফর্মটি আমি কোথা থেকে পাবো। বর্তমানে আপনি কিন্তু এই ফর্মটি জনকল্যাণ শিবির থেকেই পাবেন, অথবা 2-1 দিন পরে যে কোনো জায়গায় কিন্তু অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু সবেমাত্র ফর্মটি এসেছে, নতুন ফর্ম, এবং কিভাবে ফর্ম ফিল আপ করবেন তার সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ প্রসেসটা দেখিয়ে দিলাম। কীভাবে হাতে কলমে নিজেই ফর্মটি ফিল আপ করে নিতে পারবেন দেখিয়ে দিলাম। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি আজকের কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, আর পারলে ভিডিওটি প্রচুর শেয়ার করে দেবেন।